আজকের এই অনলাইন ক্লাসে আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের নতুন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে অনার্স তৃতীয় বছর স্টুডেন্ট তোমাদেরকে আমি আজকের এই ক্লাসে এবং অনার্স তৃতীয় বছর এবং মাস্টার্সের যাদেরই ম্যাক্রো ইকোনমিক্স রয়েছে, তো আজকে নতুন যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 8 ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ফিলিপস কার্ভ এই অধ্যায়ে, অর্থাৎ একটা নতুন অধ্যায় ম্যাক্রো ইকোনমিক্সের এই অধ্যায়ে আমরা আজকে আমাদের আলোচনা করব। আজকে আমাদের প্রথমেই আমরা ইনফ্লেশন নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 8টা পরীক্ষায় এই অধ্যায় থেকেই কোয়েশন থাকে এবং প্রত্যেক বছরই কোয়েশন ছিল। তোমরা বিষয়টি লক্ষ্য করবে যে অধ্যায়টি তোমরা গুরুত্ব সহকারে পড়বে, অধ্যায়টি কিন্তু বাদ দিবে না। তো আজকে আমরা ইনফ্লেশন নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আমরা এখানে তোমরা লক্ষ্য করো যে আমরা প্রথমে যে এখানে ইনফ্লেশন যে অধ্যায়ে প্রথমেই আমরা দেখব যে ইনফ্লেশন কি, বা ইনফ্লেশনের টাইপস অফ ইনফ্লেশন, হোয়াট ইজ ইনফ্লেশন এবং টাইপস অফ ইনফ্লেশন। শুরুতেই আমরা বেসিক জিনিসটা এই অধ্যায়ে আলোচনা করব। ইনফ্লেশন কাকে বলে, বা ইনফ্লেশন, হোয়াট ইজ ইনফ্লেশন, বা মুদ্রাস্ফীতি কাহাকে বলে? সাধারণত পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। বা কোনো অর্থনীতিতে সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত মুদ্রাস্ফীতি হচ্ছে পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে বলা হয় তাকে। আবার কোনো অর্থনীতিতে দেখা যায় যে সময়ের ব্যবধানে পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর, এটা কিন্তু দাম নয়, অর্থাৎ গড় দাম বা দাম স্তরটা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন রকম ইনফ্লেশনের বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন। এর মধ্য থেকে আমি দুই একটা সংজ্ঞা তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। যে অর্থনীতিবিদ কুলভার্নের মতে মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে অত্যধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পিছনে দাবিত হয়। অর্থাৎ বাজারে যখন আমরা যাব সেখানে অল্প পরিমাণ দ্রব্য কি করতে হবে, আমাদেরকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে ক্রয় করতে হবে। ক্রাউতারের মতে মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা অবস্থা যেখানে যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়। অর্থের মূল্য বলতে আমরা বুঝি অর্থের ক্রয় ক্ষমতা, অর্থাৎ বাজারে টাকাটা নিয়ে গিয়ে আমরা সাপোজ 100 টাকা আছে, সেই 100 টাকা দিয়ে আমি কতটুকু জিনিস ক্রয় করতে পেরেছি, সেটাই হচ্ছে অর্থের মূল্য। তাহলে মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। অর্থনীতিবিদ কেইন্সের মতে পুনর্নিয়োগ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম স্তর বাড়ে তবে তা হবে প্রকৃত মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তাহলে উপরের যে সংজ্ঞাগুলি আছে সেই সংজ্ঞাগুলির প্রেক্ষিতে আমরা বলতে পারি যে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে, তবে একটি পণ্য বা কয়েকটি পণ্যের দাম হঠাৎ কোনো কারণে বৃদ্ধি পেলেই তাকে মুদ্রাস্ফীতি বলা হয় না, বরং সার্বিকভাবে সব পণ্য সেবার গড় দাম বা দাম স্তর, সব পণ্য এবং সেবার গড় দাম বা দাম স্তর উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলেই কেবল তাকে মুদ্রাস্ফীতি বলে আখ্যায়িত করা যায়। মূলত সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা যদি বেশি হয়
এবং ফি বছর দাম স্তর বাড়তে থাকে। ফি বছর মানে হচ্ছে বছর বছর, অর্থাৎ প্রত্যেক বছর যদি দ্রব্যমূল্য, পণ্য সামগ্রী ও সেবার দাম স্তরটা বাড়তে থাকে তখন সেটাকে বলা হয় থাকে, অর্থনীতিতে বলা হয় থাকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আর যদি সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদাটা বেশি হয় এবং ফি বছর দাম স্তর বাড়তে থাকে তাহলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রবণতা দেখা দেয়। তাইলে আমরা কি বলতে পারি যে মুদ্রাস্ফীতিটা হচ্ছে কি এমন একটা অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় অথবা অল্প পরিমাণে দ্রব্য সামগ্রীর জন্য আমাদেরকে অধিক পরিমাণে অর্থ খরচ করতে হয়, অথবা দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলা হয় তাকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তবে হঠাৎ করে কোনো কিছুর দাম বেড়ে গেলেই সেটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না। কারণ হচ্ছে যে মুদ্রাস্ফীতিটা হচ্ছে সময়ের ব্যবধানে, একটা বছর ফি বছর কিংবা বছর বছর একটা সাপোজ 2014 সাল, 2015 সাল, 2016 সাল অথবা 2018, 2019, 2020 এই 3টা ইয়ারের যদি আমরা পার্সেন্টেজ দেখি ইনফ্লেশন রেট, তাইলে আমরা বুঝতে পারবো যে মুদ্রাস্ফীতি প্রবণতা কতটুকু। কাজেই মুদ্রাস্ফীতিটা হচ্ছে অত্যধিক পরিমাণে অর্থটা অল্প পরিমাণে দ্রব্য সামগ্রীর পেছনে দাবিত হওয়া অথবা দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়া, এই সবকে বোঝানো হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি, তাহলে মুদ্রাস্ফীতি থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য মুদ্রাস্ফীতি থেকে আমরা দেখতে পাচ্ছি। বৈশিষ্ট্যগুলি হচ্ছে, এখানে দেখো কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় মুদ্রাস্ফীতির মধ্যে সংজ্ঞা থেকেই। 1 নম্বর হচ্ছে যে দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। দ্বিতীয়ত হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা কমতে থাকে। অর্থের ক্রয় ক্ষমতা বলতে আমি অর্থ দিয়ে যে পরিমাণে ক্রয় করতে পারবো সেটাকে বলা হয় থাকে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা। 3 নাম্বার হচ্ছে যে অধিক অর্থ দিয়ে কম পরিমাণে পণ্য সামগ্রী ও সেবা ক্রয় করতে হয়। এরপরে হচ্ছে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদাটা বেশি হয়। সহনীয় মাত্রায় মুদ্রাস্ফীতির আওতায় অর্থনীতিতে বেকারত্ব কমে ও প্রবৃদ্ধির হার বাড়ে। আবার উচ্চ হারের মুদ্রাস্ফীতি অর্থনীতিতে অস্থিতিশীলতা আনয়ন করে এবং বিনিয়োগের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয় এবং জনজীবনে যন্ত্রণা বাড়ে। তাইলে আমাদের যদি প্রশ্ন থাকে যে মুদ্রাস্ফীতি কি, মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য কি, আমরা কিন্তু যদি মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা ভালোভাবেই পড়ি তাহলে মুদ্রাস্ফীতির সংজ্ঞা থেকেই আমাদের কাছে কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে। সেটা আমরা পরীক্ষায়, সেই বৈশিষ্ট্যগুলি আমি এখানে লিখে দিয়েছি, সেই বৈশিষ্ট্যগুলি আমরা পরীক্ষায় আসলে আনসার করতে পারবো। এবার আমরা দেখব যে ইনফ্লেশনের টাইপসটা বা কাইন্ডস অফ ইনফ্লেশন অর টাইপস অফ ইনফ্লেশন। ডিফারেন্ট টাইপস অফ ইনফ্লেশন বিভিন্ন আঙ্গিকে দেখা যায়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইনফ্লেশনটাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমেই আমরা দেখব যে অন দ্য বেসিস অফ রিজনস, অর্থাৎ কারণ ভিত্তিক মুদ্রাস্ফীতি বা রিজনের উপর ভিত্তি করে বেস করে ইনফ্লেশনটাকে কয়টা ভাগে ভাগ করা যায়। প্রথমেই আমরা দেখব যে রিজনের উপর ভিত্তি করে কি এখানে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমে হচ্ছে যে ডিমান্ডফুল ইনফ্লেশন। 1 নাম্বার হচ্ছে আমরা কিন্তু যে বিষয়টা নিয়ে টাইপস অফ ইনফ্লেশন নিয়ে আলোচনা করছি, তো এখানে তোমরা লক্ষ্য করবা যে কয়েকটা প্রেক্ষাপটে কিন্তু ইনফ্লেশনটাকে বিভক্ত করা হয়েছে, কয়েকটা প্রেক্ষাপটের প্রেক্ষিতে। হ্যাঁ, প্রথমত হচ্ছে রিজন, কারণ ভিত্তিক ইনফ্লেশনটা কি কি কারণে ইনফ্লেশনটা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে যে ডিমান্ডফুল ইনফ্লেশন, অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। বাজারে পণ্য সামগ্রী ও সেবার চাহিদা বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি ঘটে। সেই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হয় থাকে ডিমান্ডফুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমি আবারও বলছি যে বাজারও পণ্য সামগ্রী এবং সেবার চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে বলা হয় থাকে ডিমান্ডফুল ইনফ্লেশন।
2 নম্বর হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, অর্থাৎ ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয়টা যদি বেড়ে যায়, ব্যয় বলতে উৎপাদন ব্যয়, উৎপাদন এবং বিপণন ব্যয়টা যদি বেড়ে যায়, এর ফলে যে মুদ্রাস্ফীতিটার সৃষ্টি হয়, সেই মুদ্রাস্ফীতিটাকে বলা হয় তাকে কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয় বৃদ্ধিজনিত ইনফ্লেশন। যখন বিভিন্ন কারণে ব্যয়টা বৃদ্ধির কারণে ইনফ্লেশনের সৃষ্টি হয়, তখন সামগ্রিক যোগানটা কি হয়, উৎপাদন ব্যয়টা যখন বেড়ে যাবে, আমরা স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখি যে উৎপাদন ব্যয়টা যদি বেড়ে যায়, তাহলে উৎপাদনের মাত্রাটা কি হয়, উৎপাদনটা কমে যায়, অর্থাৎ যোগানের পরিমাণটা কমে যাবে, বাজারে জিনিসপত্রের সাপ্লাইটা কম আসবে, এতে করে বাজারের কি হবে, দাম স্তরটা বেড়ে যাবে। এই ধরনের ইনফ্লেশনকে বলা হয় তাকে কস্ট পুশ ইনফ্লেশন। পরেরটা হচ্ছে যে ইনফ্লেশন ডিউ টু ডেফিসিট ফিনান্সিং, অর্থাৎ ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ ইনফ্লেশনটা ঘটে কিসের জন্য, ঘাটতি ব্যয়ের জন্য। ঘাটতি ব্যয়ের জন্য ইনফ্লেশনটা ঘটে থাকে। তো ঘাটতি ব্যয়টা সরকার ঘাটতি ব্যয় নীতি অনুসরণ করলে, যখন ঘাটতি দেখা দেয়, তখন সরকার যদি যে ঘাটতি ব্যয় নীতিটা অনুসরণ করে, অর্থাৎ ট্যাক্স রেট কমিয়ে দেয়, এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয়। ঘাটতি ব্যয় নীতিটা হচ্ছে যে সরকার যদি ট্যাক্স রেটটা কি করে, ট্যাক্স রেট কমিয়ে দেয় এবং এক্সপেন্ডিচারটা ব্যয়টা বৃদ্ধি করে দেয়, তাহলে অর্থনীতিতে দামস্তর বৃদ্ধি পাবে। সেই দামস্তর বৃদ্ধি পাওয়ার ফলে যে মুদ্রাস্ফীতিটা ঘটবে, সেটাই হচ্ছে কি ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ আমি আবারও বলছি, দেখো যে ইনফ্লেশন ডিউ টু ডেফিসিট ফিনান্সিংটা হচ্ছে সরকার ঘাটতি ব্যয় নীতি যদি অনুসরণ করে। ঘাটতি ব্যয় নীতিটা হচ্ছে কি, যে ট্যাক্স রেটটা কমিয়ে দিবে, ট্যাক্স রেটটা হচ্ছে কমিয়ে দিবে এবং ব্যয়টা এক্সপেন্ডিচারটা বাড়িয়ে দিবে। ট্যাক্সের রেটটা কমিয়ে দিবে, এক্সপেন্ডিচারটা বাড়িয়ে দিবে। এর ফলে দামস্তরটা বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিবে। এর ফলে যে মুদ্রাস্ফীতি হবে, সেটাই হচ্ছে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি। এরপর হচ্ছে ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন মানি সাপ্লাই। ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন মানি সাপ্লাই, অর্থাৎ মুদ্রা সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে মানি সাপ্লাইটা যদি বেড়ে যায়, আমরা জানি কি অর্থনীতিতে যদি মানি সাপ্লাই বেড়ে যায়, তাহলে দামস্তর বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। এতে যে মুদ্রাস্ফীতিটার সৃষ্টি হয়, সেটাকে বলা হয় তাকে মুদ্রা সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন মানি সাপ্লাই। এরপর এটা হচ্ছে যে ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন সাপ্লাই অফ ক্রেডিট। ঋণ সরবরাহটাও যদি বেড়ে যায়, ঋণ সরবরাহটা যদি সাপ্লাই অফ ক্রেডিটটা যদি বেড়ে যায়, এক্ষেত্রে ইনফ্লেশনের প্রবণতা দেখা দিতে পারে। অর্থাৎ সরকার যদি এক্সপেনশনারি ঋণ নীতি গ্রহণ করে, উধার ঋণ নীতি যদি গ্রহণ করে সরকার, তাহলে সেই ক্ষেত্রে কি অর্থনীতিতে অর্থের যোগানটা বেড়ে যায়। এর ফলে বাজারে দামস্তর কি হবে, দামস্তরটা বেড়ে যায়, ফলে ঋণ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থাৎ ঋণ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে কি হয়, ঋণ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সরকার উধার নীতি গ্রহণ করে, অর্থাৎ এক্সপ্লেনশনারি মানিটারি পলিসি সেক্ষেত্রে গ্রহণ করে। যদি উধার ঋণ নীতিটা গ্রহণ করে সরকার, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে মানি সাপ্লাইটা বেড়ে যায় অর্থনীতিতে, এবং মানি সাপ্লাই বেড়ে যাওয়ার মানে হচ্ছে সেখানে দ্রব্যমূল্যের বা দামস্তরটা বেড়ে যাবে। দামস্তর বাড়তে থাকলে বাজারে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এই ধরনের মুদ্রাস্ফীতিটাকে বলা হয় তাকে ঋণ সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন সাপ্লাই অফ ক্রেডিট। এরপর এটা হচ্ছে যে ওয়েজফুল ইনফ্লেশন, মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধির ফলেও কি হয়, মজুরি বৃদ্ধির ফলেও মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। সেই মজুরি বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের মজুরি বা ওয়েজটা বৃদ্ধি পাওয়ার কারণে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, সেটাকে বলা হয় তাকে ওয়েজফুল ইনফ্লেশন।
তাহলে আমরা দেখতে পেলাম যে রিজনের উপর ভিত্তি করে বা কারণের উপর বা কারণ ভিত্তিক ইনফ্লেশনটা হচ্ছে 6 ধরনের। একটা হচ্ছে ডিমান্ডফুল ইনফ্লেশন, তারপর হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, ইনফ্লেশন ডিউ টু ডেফিসিট ফিনান্সিং, ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন সাপ্লাই মানি সাপ্লাই, তারপর হচ্ছে ইনফ্লেশন ডিউ টু ইনক্রিজ ইন সাপ্লাই অফ ক্রেডিট এবং ওয়েজফুল ইনফ্লেশন। অন দ্য বেসিস অফ স্পিড, স্পিডের উপর ভিত্তি করে অর্থাৎ গতিভিত্তিক ইনফ্লেশনটা কত ধরনের হয় সেটা এখন আমরা দেখব। যে স্পিডের উপর ভিত্তি করে বা গতিশীলতার উপর ভিত্তি করে, গতির উপর ভিত্তি করে ইনফ্লেশনটাকে আরো কয়েকটি ভাগে, এখানে আছে দেখো, কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতিটা হচ্ছে দামস্তর খুব ধীর গতিতে অর্থাৎ পিপিলিকার চলার গতিতে বৃদ্ধি পায়। যখন অর্থনীতিতে দামস্তরটা খুব ধীর গতিতে বৃদ্ধি পাবে তখন অর্থাৎ পিপিলিকার চলার গতিতে বৃদ্ধি পাবে, তখন যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় তাকে ক্রিপিং ইনফ্লেশন বা মৃদু মুদ্রাস্ফীতি। এক্ষেত্রে দামস্তর প্রতি বছর 1% থেকে 2% বৃদ্ধি পায়। অর্থাৎ 1% থেকে 2% যখন ইনফ্লেশন রেটটা যখন 1% or 2% থাকে, এই ধরনের মুদ্রাস্ফীতিকে বলা হয় তাকে ক্রিপিং ইনফ্লেশন। এই ধরনের মুদ্রাস্ফীতিতে মুনাফার প্রত্যাশাটা বাড়ে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ায়, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতিটা একটা ইকোনমির জন্য অনেক ভালো। এই ক্ষেত্রে দেখা যায় যে মুনাফার প্রত্যাশা বেড়ে যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, কর্মসংস্থান বেড়ে যায়, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। মূলত অর্থনীতিবিদগণ এরূপ মুদ্রাস্ফীতিকে প্রকৃতপক্ষে মুদ্রাস্ফীতি বলে আখ্যায়িত করতে চান না। এরপর এটা হচ্ছে রানিং ইনফ্লেশন বা ধাবমান মুদ্রাস্ফীতি। রানিং ইনফ্লেশন বা ধাবমান মুদ্রাস্ফীতি সময়ের ব্যবধানে খুব দ্রুত গতিতে অর্থাৎ দৌড়ের গতিতে যে ইনফ্লেশনটা বাড়তে থাকে সেটাকে বলা হয় থাকে রানিং ইনফ্লেশন। এই ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 20 থেকে 30%, এমনকি 40% পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে রানিং ইনফ্লেশনটা হচ্ছে কি দৌড়ের গতিতে যখন দাম স্তরটা বেড়ে যায়, ইনফ্লেশন রেটটা যখন দৌড়ের গতিতে বাড়তে থাকে তখন সেই ধরনের ইনফ্লেশনটাকে বলা হয় তাকে রানিং ইনফ্লেশন। এবং এই ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 20% থেকে 30%, এমনকি 40% পর্যন্ত হতে পারে। ওয়াকিং ইনফ্লেশন অর্থাৎ পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। সময়ের ব্যবধানে দামস্তর অপেক্ষাকৃত অধিক হারে, প্রথম যেটা ছিল যে একেবারে মৃদু মুদ্রাস্ফীতি, তারপর এটা হচ্ছে কি, তারপরটা হচ্ছে দাবমান, মানে খুব দৌড়ের গতিটা অনেক বেশি। এরপর হচ্ছে ওয়াকিং ইনফ্লেশন, যেটা প্রথমটার চেয়ে বেশি অধিক সময়ের ব্যবধানে যখন দামস্তরটা অপেক্ষাকৃত অধিক হারে হাঁটার গতিতে, এটা হচ্ছে কি রানিং ইনফ্লেশনের চেয়ে কম। রানিং ইনফ্লেশনটা হচ্ছে দৌড়ের গতিতে মুদ্রাস্ফীতিটা বেড়ে যাচ্ছে, আর ওয়াকিং ইনফ্লেশনে হচ্ছে যে হাঁটার গতিতে যাচ্ছে, তবে মৃদুর চেয়েও বেশি, মৃদু মুদ্রাস্ফীতির চেয়েও গতিটা হচ্ছে বেশি। এই ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 5% থেকে 9% পর্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ 5% থেকে 9% পর্যন্ত যখন ইনফ্লেশন রেটটা থাকে তখন সেই ইনফ্লেশন রেটটাকে স্পিডের উপর ভিত্তি করে যে ইনফ্লেশনটাকে ভাগ করা হয়েছে, তখন 5% থেকে যখন 9% ইনফ্লেশন রেট হয় তখন যে ইনফ্লেশনটা বিদ্যমান থাকে সেটাকে বলা হয় তাকে ওয়াকিং ইনফ্লেশন। আর 20 থেকে 30%, এমনকি 30 থেকে 40% পর্যন্ত অতিক্রম করে যখন ইনফ্লেশনটা, তখন সেটাকে বলা হয় তাকে রানিং ইনফ্লেশন। এবং ক্রিপিং ইনফ্লেশনটা হচ্ছে 1 থেকে 2% ইনফ্লেশন রেট। একদম শেষের যেটা স্পিডের উপর ভিত্তি করে সেটা হচ্ছে হাইপার ওর গ্যালোপিং ইনফ্লেশন, উল্লম্ব মুদ্রাস্ফীতি। এই ক্ষেত্রে দামস্তরটা সময়ের ব্যবধানে অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়তে থাকে, অস্বাভাবিক
অর্থাৎ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে সেই ধরনের ইনফ্লেশনটাকে বলা হয় থাকে হাইপার অর গ্যালোপিং ইনফ্লেশন। হাইপার অর গ্যালোপিং ইনফ্লেশনটা হচ্ছে ইনফ্লেশনটা যখন সময়ের ব্যবধানে দাম স্তরটা যখন অস্বাভাবিক গতিতে বাড়তে থাকে, অর্থাৎ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যখন ইনফ্লেশন রেটটা বাড়ে তখন সেই ইনফ্লেশনটাকে বলা হয়ে থাকে হাইপার অর গ্যালোপিং ইনফ্লেশন। এই ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 50% থেকে 100%, এমনকি 200% পর্যন্ত 200%-এরও বেশি অতিক্রম করতে পারে। এই ক্ষেত্রে হাইপার ইনফ্লেশনের ক্ষেত্রে ইনফ্লেশন রেটটা 50% থেকে 50% থেকে 100%, 100 থেকে 200%-এর চেয়েও বেশি হতে পারে। মূলত স্বাধীনতা উত্তর বাংলাদেশের ক্ষেত্রে 1973 থেকে 1974 সালে, আবার প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে 1922 থেকে 1923 সাল, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1946 থেকে 1947 সালে হাঙ্গেরি সহ বেশ কয়েকটি দেশে এরূপ মুদ্রাস্ফীতি দেখা গিয়েছিল। অর্থাৎ স্বাধীনতা উত্তর দেশগুলোতে সচরাচর এই হাইপার বা গ্যালোপিং ইনফ্লেশনগুলি দেখা দেয়। তাহলে স্পিডের উপর ভিত্তি করে আমাদের ইনফ্লেশনটা হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন, এক্ষেত্রে ইনফ্লেশন রেটটা হচ্ছে 1% থেকে 2%। রানিং ইনফ্লেশন, এক্ষেত্রে ইনফ্লেশন রেটটা হচ্ছে কি 20 থেকে 30%, এমনকি এটা 40%ও হতে পারে। ওয়াকিং ইনফ্লেশন, এক্ষেত্রে ইনফ্লেশন রেটটা হচ্ছে 5% থেকে 9%। হাইপার অর গ্যালোপিং ইনফ্লেশনটা হচ্ছে 50 থেকে 100%, 100 থেকে 200%-এরও বেশি হতে পারে। এবার আমরা দেখব যে অন দ্য বেসিস অফ টাইম, অর্থাৎ সময়ের উপর ভিত্তি করেও ইনফ্লেশনটাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওয়ার টাইম ইনফ্লেশন, অর্থাৎ যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। যুদ্ধকালে একটা দেশের উৎপাদন কি হয়, যুদ্ধের সময় একটা দেশের উৎপাদন ব্যাহত হয় এবং মালামাল পরিবহনেও সমস্যা দেখা দেয়, ফলে বাজারে ঘাটতি দেখা দেয়, এর ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। যুদ্ধের ফলে যে মুদ্রাস্ফীতিটা, যুদ্ধের ফলে কেন মুদ্রাস্ফীতি দেখা দেয়, যুদ্ধকালে দেশে উৎপাদন ব্যয়টা উৎপাদনটা ব্যাহত হয় এবং মালামাল পরিবহন করা, এক জায়গা থেকে অন্য জায়গাতে মালামালটা পরিবহন করার সমস্যা দেখা দেয়, ফলে বাজারে কি হয়, বাজারে সাপ্লাইটা কমে যায়, পণ্য সামগ্রীর সাপ্লাই কমে যায়, ফলে দাম স্তরটা বেড়ে যায়। এর ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় থাকে ওয়ার টাইম ইনফ্লেশন বা যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। পোস্ট ওয়ার ইনফ্লেশন, যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতিটা হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ে বাজারে পণ্য সামগ্রীর ঘাটতি দেখা দেয়। যুদ্ধ পরবর্তী সময়ে, অর্থাৎ যুদ্ধ পরবর্তী একটা দেশের অর্থনীতির অবকাঠামো অনেকটা ভঙ্গুর থাকে, তখন অর্থনৈতিক যে অবকাঠামোগুলো ঠিক করতেই সময় চলে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় উৎপাদনটা ব্যাহত হয় এবং উৎপাদন ব্যাহত হওয়ার ফলে বাজারে পণ্য সামগ্রী ঘাটতি দেখা দেয়, ফলে দাম স্তরটা বেড়ে যায়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর জাপান এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশেও এ ধরনের মুদ্রাস্ফীতিটা দেখা দিয়েছিল। পোস্ট ওয়ার ইনফ্লেশনটা স্বাধীনতা উত্তর একটা দেশের মধ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে একটা দেশের যে মুদ্রাস্ফীতিটা দেখা দেয়, যে বিভিন্ন কনস্ট্রাকশন তখন অনেক খারাপ থাকে, যার ফলে উৎপাদনটা, একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো খারাপ থাকার ফলে সেখানে দেখা যায় উৎপাদনটা ব্যাহত হয় এবং উৎপাদন ব্যাহত হওয়ার ফলে বাজারে পণ্য সামগ্রীর সাপ্লাইটা কমে যায়। সাপ্লাই যখন কমে যায় তখন কি হয়, দ্রব্যমূল্যটা বৃদ্ধি পায়, ফলে বছর বছর দেখা যায় যে সেখানে গড় দামটা বা দাম স্তরটা বেড়ে যায়, পণ্য সামগ্রীর তুলনায় দাম স্তরটা বেড়ে যায়, ফলে যুদ্ধ পরবর্তী সময়েও মুদ্রাস্ফীতি দেখা দেয়, সেটাকে বলা হয় থাকে পোস্ট ওয়ার ইনফ্লেশন। পিস টাইম ইনফ্লেশন, শান্তিপূর্ণ সময়েও মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে একটা দেশের সরকারের প্রশাসনের যদি দুর্বলতা থাকে, প্রশাসনের শান্তিকালীন মুদ্রাস্ফীতি, অর্থাৎ শান্তিপূর্ণ সময়েও একটা দেশে মুদ্রাস্ফীতি ঘটতে পারে, কারণ কেননা একটা দেশের প্রশাসনিক দুর্বলতার সুযোগে শান্তিকালে অসাধু ব্যবসায়ী মহলের কারসাজিতে, সরকারের প্রশাসনের দুর্বলতার সুযোগে শান্তিকালে অসাধু ব্যবসায়ী মহলের কারসাজিতে বাজারে পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে, কিংবা ব্যবসায়ীরা কি করে, সিন্ডিকেট গঠন করে দাম স্তর বাড়িয়ে দেয়, ফলে দেখা যায় যে
পিস টাইমেও ইনফ্লেশন ঘটে থাকে। পিস টাইমে ইনফ্লেশনটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে একটা ব্যবসায়ী মহল কিংবা একটা ব্যবসায়ী সিন্ডিকেট গঠন করে দ্রব্যমূল্য কি করে, পণ্য সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করে। সেই কৃত্রিম সংকট তৈরি হওয়ার ফলে কি হয়, বাজারে সাপ্লাইটা কমে যায় পণ্য সামগ্রীর, এর ফলে দাম স্তরটা বেড়ে যায়। বাংলাদেশের বিভিন্ন সময়ে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে। তাহলে পিস টাইমেও ইনফ্লেশনটা ঘটতে পারে এবং টাইমের উপর ভিত্তি করে ইনফ্লেশনটাকে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওয়ার টাইম ইনফ্লেশন, একটা পোস্ট ওয়ার ইনফ্লেশন, একটা হচ্ছে পিস টাইম ইনফ্লেশন। এবং সর্বশেষ আমরা দেখব অন দ্য বেসিস অফ এরিয়ার উপর ভিত্তি করে ইনফ্লেশনটাকে কয়টা ভাগে ভাগ করা যায়। এরিয়ার উপর ভিত্তি করেও ইনফ্লেশনটাকে 3টা ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে লোকাল ইনফ্লেশন। লোকাল ইনফ্লেশনে হচ্ছে লোকাল ইনফ্লেশন হচ্ছে স্থানীয়ভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন ধর্মঘট দেখা দেয়, স্থানীয়ভাবে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, স্থানীয়ভাবে যদি কোনো এলাকায় স্থানীয়ভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ ও কি হয়, পরিবহন ধর্মঘট দেখা দেয়, তার ফলে উৎপাদনটা কি বন্ধ হয়, উৎপাদন বন্ধ হয়। এক্ষেত্রে বাজারে পণ্য সামগ্রী ঘাটতি দেখা দেয়, ফলে দাম স্তরটা বেড়ে যায়, সেটাকে বলা হয় তাকে লোকাল ইনফ্লেশন। এরপরে হচ্ছে ডোমেস্টিক ইনফ্লেশন। একটি দেশের অভ্যন্তরে সর্বত্র সৃষ্ট মুদ্রাস্ফীতিকে, একটা দেশের অভ্যন্তরে সর্বত্র সৃষ্ট মুদ্রাস্ফীতিটাকে বলা হয় তাকে ডোমেস্টিক ইনফ্লেশন বা দেশীয় মুদ্রাস্ফীতি। তারপর হচ্ছে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। বিশ্বের সব দেশে যখন একযোগে দাম স্তর, পণ্য সামগ্রীর দামটা সমগ্র বিশ্বে যখন একযোগে দাম স্তরটা বেড়ে যায়, তখন সেই মুদ্রাস্ফীতিটাকে বলা হয় তাকে ইন্টারন্যাশনাল ইনফ্লেশন। এছাড়াও কয়েক ধরনের ইনফ্লেশন আমরা দেখতে পারি, এডিশনাল টাইপস অফ ইনফ্লেশন। যেমন একটা হচ্ছে এক্সপেক্টেড, একটা হচ্ছে যেমন মুক্ত মুদ্রাস্ফীতি। কোনো ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা না হলে অবাধে দাম স্তর যদি বাজারে যদি সরকার থেকে কিংবা কোনো ধরনের যদি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা না হয়, এর ফলে অবাধে যদি দাম স্তর বাড়তে থাকে, সেটাকে বলা হয় তাকে ওপেন ইনফ্লেশন বা মুক্ত মুদ্রাস্ফীতি। এরপর এটা হচ্ছে আনএক্সপেক্টেড মুদ্রাস্ফীতি, মানে অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। আনএক্সপেক্টেড মুদ্রাস্ফীতিটা হচ্ছে এক বা একাধিক অপ্রত্যাশিত কারণেও মুদ্রাস্ফীতিটা বা দাম স্তরটা বেড়ে যেতে পারে, এর ফলে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটা হচ্ছে আনএক্সপেক্টেড ইনফ্লেশন। একদম সর্বশেষ হচ্ছে যে এক্সপেক্টেড ইনফ্লেশন, অর্থাৎ প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। দাম স্তরটা বাড়তে পারে সেটা যদি আগে থেকেই অনুমান করা যায় বা প্রত্যাশা করা যায় যে দ্রব্যমূল্যটা দাম স্তরটা বেড়ে যেতে পারে, তাহলে এই ধরনের মুদ্রাস্ফীতিটাকে বলা হয় তাকে এক্সপেক্টেড ইনফ্লেশন। এবং আরেকটি ইনফ্লেশন হচ্ছে, সেটা হচ্ছে অবদমিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে কিছু সময়ের জন্য মুদ্রাস্ফীতিটাকে দমন করে রাখা যায়, কিন্তু একেবারে নির্মূল করা যায় না, সেটাকে বলা হয় তাকে অবদমিত মুদ্রাস্ফীতি। তাইলে আমরা 4টা দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতির টাইপসটা দেখলাম। তোমরা পরীক্ষা যদি প্রশ্ন আসে, তাহলে প্রশ্নটি ভালোভাবে, আজকের ক্লাসটি যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে প্রশ্নগুলি আনসার করতে পারবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমরা ভালোভাবে ভিডিওটা দেখবে এবং ক্লাসটা তোমরা ভালোভাবে, ছোট ছোট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এই অধ্যায় থেকে, কোনো সময় অনেক বড় প্রশ্ন আসে, তো তোমরা যাতে আনসার করতে পারো এর জন্য তোমরা চ্যাপ্টারটা ভালোভাবেই পড়বে। তো আজকের ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে, তোমাদের সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস টু অল।